এখন এই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এক এক সবাই এক বাক্যে স্বীকার করতেছি কিংবা সবাই একটা আলোচনা করছি, সেটা হচ্ছে যে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 এর আইনটা এডিকুয়েট না। আসলে আমাদের মানে আহ, যখনই কোনো বিষয় নিয়ে আলাপ করতে চাই সবসময় আইনের একটা দোষ দিয়ে দিই যে আইনটা সাফিসিয়েন্ট না। এখন আমাদের হারুন ভাই বললেন যে এটা নতুন আইন যেটা আসতেছে সেটাতে 5 বছরের জেল হবে, জেলের বিধান রেখে আইন করতে যাচ্ছে। আমি আপনাকে একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি, আপনি 5 বছরও যদি বাড়ান কিন্তু 5 বছর জেল করতেছেন, বিধান বাড়িয়েছেন, সেই কারণেই কিন্তু শুধুমাত্র সেই কারণে গ্যামলিংটা বন্ধ হবে না। গ্যামলিংটা মানে যারা করে এখানে বিভিন্ন স্তরের বিষয় আছে। একটা হচ্ছে যে পার্সোনাল লিবার্টির একটা বিষয়, আমি আপনাকে একটা জিনিস শকিং লাগলেও বলিনি, সেটা হচ্ছে যে এই পাবলিক গ্যাম্বলিং অ্যাক্টের অধীনে যে বিধানটা আছে সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালকে গ্যাম্বলিং এ নিষেধ করে না। মানে এট অ্যান ইন্ডিভিজুয়াল লেভেল আপনি যদি নিজে নিজে গ্যাম্বলিং করেন, ইট ইজ নট প্রহিবিটেড। যে জিনিসটা প্রহিবিটেড সেকশন 3 এবং 4-এর যে বিধানটা আছে সেটা কিন্তু অফারিং পাবলিক হাউস, একটা আপনি যদি একটা জায়গা অফার করেন যে এখানে আপনি গ্যাম্বলিং করতে পারবেন, সেটাকে প্রহিবিট করা হচ্ছে। কিংবা গ্যাম্বলিং এর জন্য যে আর্টিকেলগুলো আছে, ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেগুলো প্রোভাইড করাটাকে আপনার নিষেধ করতেছে আইনে। সেই জন্য আইনটার নাম হচ্ছে পাবলিক গ্যাম্বলিং। তার মানে আপনি যদি গ্যাম্বলিংটা প্রাইভেটলি করেন তাহলে কোনো সমস্যা নাই। এবং একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো নাগরিককে, কোনো ব্যক্তিকে পার্সে গ্যাম্বলিংটা নিষেধ করে নাই। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে গ্যাম্বলিং একান্তই অন ইটস ওন ব্যক্তিগত বিষয়। ইন দ্য সেম ম্যানার যে সিগারেট খাওয়াটাও যেরকম আমাদের দেশে নিষেধ না, কারণ হচ্ছে সিগারেট খেয়ে একজন প্রাপ্তবয়স্ক লোক যদি নিজের ক্ষতি সে নিজে করতে চায়, রাষ্ট্র এসে তাকে পাবলিক দায়িত্ব নিতে পারবে না, শাস্তি পাবলিক দায়িত্ব প্লেসে নেওয়ার নিতে পারবে না। মধ্যে কনফ্লিক্ট আছে, একটা পার্সোনাল লিবার্টির একটা কনফ্লিক্টের ব্যাপার আছে। কিন্তু যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা যে ঘটনাগুলো এখন দেখতেছি সেটা আসলে এই আইনের মাধ্যমে থেকেও কিন্তু অনেক কিছু করা যায়। যে একটা বিষয়ে সবাই আলোচনা করেন, আপনি বারবার প্রশ্নটা করছিলেন, এই যে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গায় এই যে জুয়ার বিজ্ঞাপনটা হচ্ছে। সো এইটা বন্ধ করার উপায় কি? এটা বন্ধ করার জন্য কিন্তু 1963-তে একটা আইন আছে, সেটা হচ্ছে যে আপনার ইনডিসেন্ট অ্যাডভার্টাইজমেন্ট প্রহিবিশন অ্যাক্ট 1963। ওই আইনটাতে যদি আপনি ইনডিসেন্ট শব্দটার মিনিং যেটা দেয়া আছে সেটা দেখেন, কিংবা ডেফিনেশন দেয়া আছে সেটা দেখেন, সেটাতে কিন্তু এই এই এমন কোনো কিছু দেখানো যেটার ফলে একজন মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, একজন মানুষের মধ্যে মোরালি করাপ্ট কিংবা ইমোরাল কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে প্ররোচিত করে, সেটাকেও কিন্তু ইনডিসেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বলা হচ্ছে। তার মানে এই যে আপনি ব্যাটিং করেন, আপনি জুয়া খেলেন, আপনি আপনার টাকা কষ্টার্জিত টাকা এইভাবে নষ্ট করেন, এই যে আহ্বানটা, এটাও কিন্তু ওই ইনডিসেন্সের ডেফিনেশনের মধ্যে পড়ে। কিন্তু মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আইনের প্রয়োগটা, যে আইনের কিন্তু অভাব নাই। ইভেন আপনি যদি আহ, ব্যক্তিগতভাবে এই কাজটা অবৈধ না, মানে জুয়া খেলাটা অবৈধ না ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু ওই জুয়া খেলতে গিয়ে যে টাকার লেনদেনগুলো হয় সেগুলা কিন্তু কেউ রিপোর্ট করে না। এবং ওই জুয়ার কনসিকুয়েন্সে যে টাকার লেনদেনটা হয় সেটা আপনি বলছিলেন মানি লন্ডারিং হয়, এটাকে একটা প্রেডিকেট অফেন্স হিসেবে গণ্য করা হয়। আমাদের আইনে কিন্তু স্বীকৃত আছে যে কোনো টাকা যদি লেনদেন করা হয় যেটা ওই লেনদেনের রিপোর্টিংটা আদারওয়াইজ করা দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু সেই রিপোর্টিংটা যদি না করা হয় তাহলে সেটাকে অবশ্যই মানি লন্ডারিং বলা হবে। এবং এর বাইরেও যে কোনো অপরাধ সম্পৃক্ত কর্মকাণ্ডের সাথে যখন টাকা লেনদেন হয় তাহলে এটাকেও মানি লন্ডারিং বলা হয়। তাহলে এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল লেভেলে যে যে খেলছে সে তো একটা টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রদান করছে, সে কিন্তু ওখানে বলছে না যে আমি এই টাকাটা যেটা দিচ্ছি সেটা আমি জুয়া বাবদ দিচ্ছি। তার মানে হি ইজ মিস রিপোর্টিং। সে যখন অ্যাপের মাধ্যমেও টাকাটা ট্রান্সফার করছে সেই তখন কিন্তু বড়জোর বলে যে এটা ওনার কাছে আমার পাওনা আছে, সেই জিনিসটা দিচ্ছি না। কোন ধরনের পাওনা? জুয়ার পাওনা। সে যদি লেখে তাহলে যিনি অনলাইন রিসিভ যখন করছেন তাকে অনলাইনে তিনি তো এটা অ্যাকাউন্ট করতে কার্যত হয়। স্বীকার করলেন যে তিনি একটা অপরাধ করছেন। সো এখানে মানি লন্ডারিং এর কিন্তু একটা অফেন্স হয়ে গেছে। এখন যে জিনিসটা পরবর্তীতে আছে সেটা হচ্ছে আরেকটা বিষয়। আমরা আলোচনা করছিলাম যে জুয়া এখানে দুই ধরনের হয়।
একটা হচ্ছে লোকাল একটা অর্গানাইজেশনের মাধ্যমে লোকালি খুবই হারুন ভাই যে উদাহরণটা দিলেন যে মাদারীপুরে এরকম 160 জনকে তিনি গ্রেপ্তার করেছেন, ওগুলো হচ্ছে লোকাল লেভেলে অ্যাডমিন সহ করে এটা উইদিন দ্য কান্ট্রি। আবার যারা একটু স্মার্ট আছে তারা কিন্তু দেশের বাইরে জুয়া খেলছে। তখন এই প্রশ্নটা আসে, কেউ যদি বিদেশে একটা ওয়েবসাইটে গিয়ে জুয়াটা খেলে আসে তাহলে সে টাকাটা কিভাবে পাঠায়? আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের কোনো এই এমএফএস মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস তার অ্যাপের মাধ্যমে বিদেশে টাকা পাঠাতে পারে না। তার মানে কেউ যদি বাংলাদেশে একটা অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপে আপনার খেলেও সে কিন্তু ওই টাকাটা বিদেশে পাঠাতে পারে না। তাহলে সে এটা ডাউনলোড করে খেলে কিভাবে? তাহলে যারা এই খেলাটা অফার করছে তাহলে তাদের ইনসেনটিভটা কোথায়? এক্স্যাক্টলি। তাদের ইনসেনটিভ কিন্তু দুই লেভেল। হ্যাঁ, একটা হচ্ছে যে তাদের এখানে লোকাল এজেন্ট আছে, তারা শুধু লোকালে টাকা কালেক্ট করে সেই টাকার কালেক্টেড টাকাগুলো সে হুন্ডির মাধ্যমে কিংবা অবৈধ উপায়ে টাকাটা বিদেশে পাঠায়। তার মানে বিদেশি ওই কোম্পানিটা বাংলাদেশে অপরাধ করছে। এবং আমাদের যে বর্তমানে যে আপনার ডিজিটাল সিকিউরিটি আইনটা আছে সেটা ক্ষেত্রে কিন্তু অতি রাষ্ট্রিক অপরাধ হলেও কিন্তু বাংলাদেশে কিন্তু তার বিরুদ্ধে প্রসিকিউশন করা যায়। আমি জাস্ট একটা উদাহরণ দিতে চাই। রেজার বলে একটা কোম্পানি, RAZER, এটা সিঙ্গাপুর বেস একটা গেমিং কোম্পানি। ওরা কিন্তু বাংলাদেশে এই যে বিজ্ঞাপনগুলো দেখছেন ওখানে সরাসরি ওদের নাম ব্যবহার করতেছে। সিঙ্গাপুরে বসে বাংলাদেশে সে তার গেমিংটা অফার করতেছে, গেমিং অ্যাপটা অফার করতেছে, এবং সে ওইখানে এই লোকালি কিছু অবৈধ এজেন্টকে নিয়োগ করে তাদের মাধ্যমে টাকাটা কালেক্ট করে তাদেরকে একটা কমিশন দিয়ে আপনার বিদেশে পাচার করছে। এই পাচারের কাজটা কারা করছে? এটা কিন্তু এমএফএস ওয়ালারা করার সাধ্য নাই। ওরা কিন্তু ওরা হচ্ছে পেসিভ কালেক্টিং ভেহিকেলের মতো করে ব্যবহৃত হচ্ছে। যে আপনি একজন একজন ডাকাত একটা গাড়িতে করে পাবলিক বাসে করে যদি পরিবহন করে যাতায়াত করে, সে যদি ধরেন এখন যে মেট্রো রেল হয়েছে, যে উত্তরা থেকে রওনা দিয়ে মতিঝিলে এসে সে অপরাধটা করলো, আপনি কি মেট্রো রেলকে দায়ী করবেন? সো আমাদের ওই বিষয়টা বিবেচনা হচ্ছে। ভেরি ইজি টু ব্লেম সে বিকাশ, নগদ কিংবা অন্যান্য এমএফএস যারা আছে, তাদের কতটুকু নলেজ বেস আছে যে তারা নিশ্চিত হতে পারতেছে এই পার্টিকুলার ট্রানজ্যাকশনটা আসলে গেমিং রিলেটেড। কিন্তু তার মানে এটাও না যে তাদেরকে পুরোপুরি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যায়। আমার জানা মতে বাংলাদেশ ব্যাংক এই প্রতিটা এমএফএস বলেন অন্যান্য ব্যাংক যে প্রতিষ্ঠানগুলো আছে, এখন আসলে এমএফএস এর মাধ্যমে করার দরকার নেই, কারণ আপনার প্রতিটা ভালো ভালো ব্যাংক যে কয়টা আছে প্রত্যেকই অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফারের সুযোগ করে দিতে। ফর এক্সাম্পল, আপনি যদি ইবিএল অ্যাকাউন্ট থাকে, আপনি যদি অ্যাপটা ডাউনলোড করেন, আপনি ইবিএল অ্যাকাউন্ট দিয়ে বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন ইনস্ট্যান্টলি। সো এখন প্রশ্নটা হচ্ছে যে রেগুলেটর যারা আছে তারা কতটুকু তাদের দায়িত্ব পালন করছে। এটাকে যদি আপনি ইয়ারডিস্ট্রিক্ট হিসেবে ধরেন তাহলে আপনার প্রত্যেকে ফেল মারবে, খুব ভালোভাবে ফেল মারবে। কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের কথা যদি বলেন, বাংলাদেশ ব্যাংক সময় সময় তাদের AML গাইডলাইন বলে একটা জিনিস আছে, সেটা সবাইকে মনে করিয়ে দিয়ে পাবলিশও করে। কিন্তু এই ইন্ডিভিজুয়াল লেভেলে যে অফিসারগুলো আছে, কিংবা এখন যদি আমরা আপনার তাদের মধ্যে যে সিস্টেমগুলো আছে, আইটি সিস্টেম বলেন কিংবা সফটওয়্যার সিস্টেম যেগুলো আছেন, ওগুলো তো ওই ডিটেকশন অ্যাবিলিটিটা কতটুকু মনিটর করা হয় কিংবা কতটুকু ইমপ্লিমেন্টেড হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু একেবারে কোনো ধরনের মনিটরিং নাই। মানে বাংলাদেশ ব্যাংক তার অধীনে লাইসেন্স প্রাপ্ত যে প্রাইভেট ব্যাংকগুলো আছে তারা কিন্তু সাসপিশিয়াস লেনদেনগুলো কিন্তু দেখতে পারে। কারণ ট্রেন্ড অ্যানালাইসিস যদি করা হয় তাহলে কিন্তু বোঝা যায় যে একটা অ্যাকাউন্টে এরকম 10 টাকা 10 টাকা 10 টাকা ক্রমাগতভাবে আসতেছে, ওইটা কিন্তু আপনি একবার দুইবার মানে পার পেতে পারেন। কিন্তু যদি একেবারে ট্রেন্ড সেট করে তাহলে ইনএসকেপেবলি যে সলিউশনটা আছে সেটা দিয়ে কিন্তু ধরা যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? আমরা সব আলোচনা করি, আইনেরও কোনো অভাব নাই, রেগুলেটরেরও ক্ষমতার অভাব নাই, এবং আইন প্রয়োগকারী সংস্থাও এরকম মাঝে মাঝে অভিযান চালায়, কিন্তু আইনের বাস্তবায়ন হারুন ভাই একটা জিনিস স্বীকার করলে অ্যারেস্ট করে 2 দিন থেকে ওরা চলে যায়। কারণ ওই যে তাদেরকে প্রসিকিউশন করে শাস্তির বিধান যে করবেন ওই ক্যাপাসিটি বলেন, ওই ধৈর্য, ওই এফোর্ট এবং ওই ডেডিকেশন ওনাদের মধ্যেও নেই। এখন ওনারা বলবেন ভাই আমরা তো ইনভেস্টিগেশন করে মামলাটা সাজায় দিই, প্রসিকিউশন তো কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তো আসলে একটা লিগাল সিস্টেমের কথা যদি বলেন তাহলে আপনার দি স্ট্রেংথ অফ দি লিগাল সিস্টেম ইজ ইটস উইকেস্ট লিঙ্ক। পুলিশ বলে পিপি দায়ী, পিপি বলে জাজ সাহেব দায়ী, জাজ সাহেব বলে ইনভেস্টিগেশন ঠিক মতো হয় নাই। মানে একটা হজবরল অবস্থা, এবং এই হজবরল অবস্থা যেটা
বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সিগুলার কিংবা আপনার বিভিন্ন ধরনের প্লেয়ার যারা আছে, এই তিনটা উদাহরণ দিলাম, আপনার কোর্ট, প্রসিকিউশন এবং ইনভেস্টিগেটিং এজেন্সি, দ্যাট মিনস পুলিশ, তারা এক একজন আরেকজনকে ব্লেম করে কিন্তু কখনো এফোর্টটা নেওয়ার চেষ্টা করা হয় না যে আমরা কম্বাইন্ড ওয়েতে, ডেডিকেটেড ওয়েতে একটা সিনার্জি তৈরি করে এফিসিয়েন্সিটা গ্রো করি। তো আমরা এইভাবে আচ্ছা আপনার আলোচনা করে যাব, যে লাও সেই কদু।